হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বায়ুমণ্ডলের গোলযোগের কিছু বিশেষ অবস্থা সম্পর্কে ডিটেলসে জানব। থান্ডারস্টর্ম, টর্নেডো, হেলস্টর্ম এই ধরনের যে টার্মগুলো আমরা শুনে থাকি তার উৎপত্তির কারণ, তার উৎপত্তির সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ডিটেলসে আমরা আজকে জানব। তো প্রথমে থান্ডারস্টর্ম সম্পর্কে ডিটেলসে জানব। ঝড়, স্থানীয় ঝড় হয়, সেই ঝড়টা যখন বজ্রবিদ্যুৎ সহ হয় তখন তাকে বলা হয় থান্ডারস্টর্ম। বজ্রবিদ্যুৎ সহ যখন ঝড় হয় তখন তাকে বলে থান্ডারস্টর্ম। এবং থান্ডারস্টর্ম হওয়া মানেই সেটা একটা ভীষণ অস্থির রকমের বর্ষণ সেখানে হবে। বলা হয় যে কারখানা থেকে যেমন ওপর দিকে ধোঁয়া বের হয়, বড় কারখানা থেকে যেমন বিপুল গতিতে চিমনির মধ্য থেকে ধোঁয়া বের হয়, সেরকমই একটা থান্ডারস্টর্মে উষ্ণ বায়ু যেটা তৈরি হয় সেটা কিন্তু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় ভীষণ বেগে। উলম্ব বায়ু প্রবাহ, একটা উলম্ব বায়ু প্রবাহ কিন্তু এখানে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়। থান্ডারস্টর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা। এখন এর অনুকূল অবস্থা বা ফেভারেবল কন্ডিশন কি, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। ভীষণ একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সেখান থেকে বিদ্যুৎ দেখতে পাচ্ছি আমরা, এবং তার সাথে ঝড়। তো এই অবস্থা তৈরির জন্য কি কি হয়? ফার্স্ট অফ অল, প্রচণ্ড গতিতে উপরে বায়ু যাচ্ছে মানে কি, এটা একটা ওয়ার্ম হিউমিড আনস্টেবল লেয়ার তৈরি করেছে। ওয়ার্ম হিউমিড আনস্টেবল লেয়ার তৈরি করেছে। উষ্ণ আর্দ্র অস্থির বায়ুর সরবরাহ থাকাটা দরকার। অর্থাৎ এই যে নিচে থেকে উপর দিকে বায়ু উঠছে তার মানে কি সেটা প্রচণ্ডভাবে তাপমাত্রা পেয়েছে, সেই জায়গাটা বায়ুটা উষ্ণ হয়ে গেছে এবং উপরে যাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এই পরিস্থিতি তৈরি হতে হবে। ঝড় বয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তি যাতে বজায় থাকে তার জন্য এই অস্থির বায়ুর সরবরাহ দরকার নিচে থেকে উপরে। এবং আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি 75%-এর বেশি হতে হয়। আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকা দরকার। আর ল্যাপস রেট যেটা উষ্ণতা হ্রাসের হার 10 ডিগ্রি সেলসিয়াস হতে হয় পার কিলোমিটারে। উষ্ণতা হ্রাসের হার 10 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, এবং অস্থির অবস্থাটা তৈরি হতে হয়। এরকম পরিস্থিতিতে টেম্পারেচার অনেক বেশি থাকে, আর্দ্রতাও অনেক বেশি থাকে, এবং তার সাথে সাথে উষ্ণতা হ্রাসের হারটাও বেশি হয়। 1 নম্বর শর্ত এটা আমরা বলতে পারি উষ্ণ, আর্দ্র এবং অস্থির বায়ু। আর স্যাচুরেশন লেভেল আর আইসিং লেভেল, বা আমরা বলতে পারি ঘনীভবন স্তর এবং হিমায়ন স্তর। যে লেভেলে যাওয়ার পরে ঘনীভবন হয় এবং যে লেভেলে যাওয়ার পরে হিমায়ন হয়। ঘনীভবন হলে কি হয়, জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, আর হিমায়ন হলে জলীয় বাষ্প বরফ কণায় পরিণত হয়। তো এই যে জায়গাটা, এটা 3000 মিটারের বেশি হয় বা 3 কিলোমিটারের উপরে থাকে। এবং যতক্ষণ না বায়ু হিমায়ন স্তরে পৌঁছাচ্ছে ততক্ষণ বজ্রঝড় কিন্তু তৈরি হয় না। হিমায়ন স্তরে পৌঁছাতে হয় 3000, এই যে একটা উচ্চতা 3 কিলোমিটার,
বায়ুটাকে 3 কিলোমিটার ওপরে উঠতে হয়, যে বায়ুটা ঊর্ধ্বগামী বায়ু, উষ্ণ বায়ু, আর্দ্র বায়ু যেটা ওপর দিকে উঠছে, তাকে 3 কিলোমিটার এর বেশি পৌঁছাতে হয়, তারপরে সেটা হিমায়িত হয়ে যায়, ঘনীভূত হয়ে যায় এবং হিমায়িত হয়ে যায়। তো তখন এর অনুকূল পরিস্থিতিটা তৈরি হয়। তাহলে এইগুলো হচ্ছে এর পূর্ব শর্ত। এরকম পরিস্থিতি তৈরি হলে আমরা বলতে পারি যে থান্ডারস্টর্ম সিচুয়েশন আসবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় হবে, থান্ডারস্টর্ম। এবার এর কিছু পর্যায় থাকে, যেমন একটা ক্রান্তীয় ঘূর্ণবাতের যেমন পর্যায় থাকে, তেমনই থান্ডারস্টর্মে কিছু পর্যায় থাকে। এটা কতক্ষণ স্থায়ী হতে পারে? এটা খুব বেশি স্থায়ী হয় না, এটা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত হতে পারে। মেঘটা খুব দ্রুত তৈরি হয়, বায়ু ঊর্ধ্বে ওঠে, দ্রুত সেটা ঘনীভূত হয়ে যায় বা হিমায়িত হয়ে যায় এবং মেঘটা খুব দ্রুত তৈরি হয়। প্রচুর পরিমাণে বৃষ্টিবিন্দু, বরফকুচি এগুলো মেঘের মধ্যে থাকে এবং পুঞ্জীভূত জলের পরিমাণ বেশি হয়ে যায়, এত বেশি হয়ে যায়। কারণ কি? এই যে সরবরাহ বজায় থাকতে হবে, একটা শর্ত হচ্ছে কি, ওপর দিকে সরবরাহ বজায় থাকতে হবে, যে কারণে খুব দ্রুত এটা ভারী হয়ে যায়, মেঘটা পুঞ্জীভূত হয়ে যায় মেঘ। তখন মেঘের যে বৈশিষ্ট্য আমরা প্রেসিপিটেশন থিওরিতে পড়েছি, একটা পর্যায়ে যাওয়ার পর সেটা কিন্তু নিচের দিকে নামতে থাকে, ভারী বর্ষণ শুরু হয়ে যায় এবং একটা ঝড়ের পরিণত পর্যায়ে সেটা হচ্ছে এই বৃষ্টিপাতের শুরু। পরিণত অবস্থাতে ঝড়টা শুরু হচ্ছে এবং শেষ পর্যায়ে, যেটাকে ডিসিপ্টিং ফেজ বা ক্ষীয়মান পর্যায় বলে, সেই সময় ধীরে ধীরে মেঘের মধ্যে জলের সরবরাহটা কমে যায়, বৃষ্টির প্রগাঢ়তা কমে যায়, অর্থাৎ এর যে ইন্টেন্সিটি ছিল, যতটা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিল সেটা কমে যায়। নিম্ন আকাশে বিচ্ছিন্নভাবে মেঘগুলো তখন অবস্থান করে এবং আকাশে অনেক উঁচু, যেটা সিরাস মেঘের কিছু অংশ তখন দেখা যায়। তো এইটা দুটো পর্যায়ে, উৎপত্তি পর্যায় এবং ক্ষীয়মান পর্যায় বা ডিসিপ্টিং ফেজ, এই দুটো পর্যায়কে আমরা ভাগ করতে পারি। এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হয়। তো এরকম বর্ষণেরও কিছু শর্ত আছে। এই যে বায়ুটা উঠছে, এটা মিনিটে অন্তত 750 মিটার উঁচুতে উঠতে হয়, তবে ব্যাপক বৃষ্টিপাতটা হবে এবং টেম্পারেচারও যথেষ্ট বেশি থাকতে হয়, আপেক্ষিক আর্দ্রতা, মানে সবকটাই যখন চরম অবস্থা তৈরি হয় তখন এই বজ্র ঝড়ের সূত্রপাতটা আমরা দেখতে পাই। এবার খুব যখন নিবিড় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়, থান্ডারস্টর্ম যখন হয়, তখন সেখানে কিন্তু হেল দেখতে পাওয়া যায়, শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায় এবং আরও সেটা ধ্বংসাত্মক হয়। তবে এটা খুব সীমিত অঞ্চলে থাকে, মানে এটা খুব স্বাভাবিক, যত রকমের বিপর্যয় আছে এবং যত ভয়ানক ভয়ানক বিপর্যয়, সেগুলো কিন্তু সীমিত অঞ্চলেই হয়, সেটা ব্যাপক অঞ্চলে সাধারণত হয় না। তো এই ক্ষেত্রেও সেরকমই, যখন সুপারকুলড ওয়াটার যখন থাকে, এটা আমরা আগেও আলোচনা করেছি প্রেসিপিটেশন থিওরি, বার্জেরিয়ান ফিন্ডিশন থিওরিতে সুপারকুলড ওয়াটারের কথা বলেছি, যেটা ঘনীভূত হয় না, এত ঠান্ডা চলে যায়, শিশিরাঙ্কের নিচে নেমে যায়, কিন্তু সেটা ঘনীভূত হয় না, সুপারকুলড থেকে যায়। তো সেখান থেকে আইস ক্রিস্টাল তৈরি হয় ধীরে ধীরে এবং শিলাবৃষ্টির উদ্ভবটা এখানে হয়। তো সেটা বৃষ্টিপাতের সাথে নেমে আসে এবং এই যে বজ্রবিদ্যুৎ সহ যে শিলাবৃষ্টি যখন এর মধ্যে থাকে, বজ্রঝড়ে থান্ডারস্টর্মের সাথে শিলাবৃষ্টি যখন থাকে, সেটা ইভেন গল্ফ বলের থেকেও বড় হতে পারে, অর্থাৎ যথেষ্ট বড় বড়
শিলা, একটা বলের মতো, একটা ক্রিকেট বলের কাছাকাছি বল, যথেষ্ট বড় বলের মতো এটা কিন্তু হতে পারে। এবং এই ঊর্ধ্বগতির বায়ু তার বেগ যদি খুব বেশি হয় তখন কিন্তু এই শিলা যে নেমে আসার গতি সেটা একটু কমে যায়, খুব স্বাভাবিক, ওপর দিকে বায়ু যাচ্ছে তার গতিটা কিছুটা কমে যায়। এটা আমরা কলিশনস থিওরিতে পড়েছি যে নিচের বায়ুটা যত বেশি বেগে যাবে এটা তত কম গতিতে নেমে আসবে, ঠিক আছে। গ্র্যাভিটিটা এখানে কাজ করে আর প্লবতা ঘর্ষণ শক্তিটা এখানে কাজ করে উল্টো দিকে, এটা আমরা পড়েছি। তো এখানে সেই জিনিসটা হয়, অর্থাৎ বায়ুর গতি যদি বেশি থাকে এখানে তাহলে কিছুটা রেহাই, শিলাটা কম গতিতে পড়বে। যদি গতি কম হয় তাহলে কিন্তু শিলার যে পড়ার যে গতি সেটা কিন্তু যথেষ্ট হবে এবং তার ধ্বংসাত্মক ক্ষমতাটা অনেক বেশি হবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে লাইটনিং। থান্ডারস্টর্ম মানেই বিদ্যুৎ, এই বিদ্যুৎটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, সেই জন্যই আমরা থান্ডারস্টর্ম বলছি। লাইটনিং এবং থান্ডার, বিদ্যুৎ থাকবে, বজ্রপাত হবে। এখন বৃষ্টিবিন্দু, বড় যেগুলো বৃষ্টিবিন্দু, সেটা ঊর্ধ্বগামী যে দ্রুত বায়ু, দুটোর ঘর্ষণের ফলে চার্জ তৈরি হয় এবং শিলাবৃষ্টির মতো বিদ্যুতের যে ঝলকানি সেটাও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে চার্জ তৈরি হচ্ছে বায়ুতে ঘর্ষণের ফলে, দ্রুত ঊর্ধ্বগামী বায়ু তার সাথে বৃষ্টিবিন্দুর সংঘর্ষের ফলে চার্জ তৈরি হয় এবং ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ যখন সমান থাকে তখন সেটা নিরপেক্ষ হয়ে থাকে, নিউট্রাল হয়ে যায়, তখন কিন্তু সেটা দেখা যায় না। কিন্তু যখনই বৃষ্টিবিন্দুগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটার সাথে অন্যটা বায়ু স্রোতের কারণে, তখন ধনাত্মক ঋণাত্মক চার্জটা একটা অংশে কেন্দ্রীভূত হয়ে যায়। তখন কি হয়, মেঘ পৃথিবীপৃষ্ঠের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন রকম আধানের তফাৎ কিন্তু দেখতে পাওয়া যায়, ব্যবধান তৈরি হয় বিভিন্ন মেঘের বিভিন্ন অংশের মধ্যে। এই যে পজিটিভ নেগেটিভ চার্জটা ছিল, পজিটিভ নেগেটিভ চার্জ যতক্ষণ থাকছে ততক্ষণ নিউট্রাল থাকবে, সমান থাকছে যখন, কিন্তু যখনই কিছু বৃষ্টি, কিছু বাড়িবিন্দু, কিছু কণা যখন আলাদা হয়ে গেল তখন কি হচ্ছে, তখন চার্জটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, অর্থাৎ তখনই কিন্তু এটা বিদ্যুতের ঝলকানিটা দেখা যাবে। এই ব্যবধান, এই যে ব্যবধানটা, চার্জ দুটো যদি সমান থাকে, নেগেটিভ পজিটিভ ঋণাত্মক ধনাত্মক যদি সমান থাকে তখন কিন্তু বিদ্যুৎ দেখা যাবে না। কিন্তু যখনই ব্যবধান তৈরি হবে দুটোর মধ্যে, ধনাত্মক ঋণাত্মকের মধ্যে কম বেশি হবে, ঘাটতি হবে, তখনই কিন্তু বিদ্যুৎ ঝলকানি এটা দেখতে পাওয়া যাবে। তো এই রকম যে থান্ডারস্টর্ম যখন হয় তার মোটামুটি 65% মধ্যেই এইটা দেখতে পাওয়া যায়, লাইটনিং এবং থান্ডারস্টর্ম। ওকে, তো এইটা খুব গুরুত্বপূর্ণ, এরকমভাবে থান্ডারস্টর্মটা ডেভেলপ করে এবং এই ঘটনাগুলো এর সাথে ঘটে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, মেকানিজমটা মনে রাখবেন, এইভাবে এটা তৈরি হয়, এই শর্ত থাকে এবং এর বৈশিষ্ট্য এটা কতক্ষণ স্থায়ী হয়, কিভাবে উৎপত্তি হয়, এইগুলো। এবার এই থান্ডারস্টর্মের কিছু ক্লাসিফিকেশান আছে, বিভিন্ন রকম প্রকৃতি আলাদা আলাদা হয়, এক একটার ক্ষেত্রে এক এক রকম প্রকৃতি হয়। তো যেটা স্থানীয় হয়, লোকাল, সেটা খুব সাধারণভাবে, যেটা আমরা পূর্ব শর্ত আলোচনা করেছি, প্রচণ্ড তাপমাত্রা যখন হয় তখন পরিচলন হয়, বায়ু নিচে থেকে উপর দিকে উঠতে থাকে, এবং গ্রীষ্মকালে যখন প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, লো প্রেশার তৈরি হয় ব্যাপকভাবে, তখন এটা দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় লোকাল বা হিট থান্ডারস্টর্ম। শুধুমাত্র তাপের কারণে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লোকাল বা হিট
থান্ডারস্টর্ম, এটা একটা টাইপ। আর একটা হচ্ছে ওরোগ্রাফিক থান্ডারস্টর্ম। ওরোগ্রাফিক বা আমরা বলতে পারি শৈল বাধাজনিত যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, যখন পরিচলনের কারণে কিছু বায়ুপুঞ্জ পর্বত অথবা মালভূমি অঞ্চলে বাধা পেল। তো বাধা পেলে কি হয় আমরা জানি, উষ্ণ বায়ুটা ওপর দিকে উঠে যায়, সেই পর্বত বা মালভূমির গা বেয়ে ওপর দিকে উঠে যায়, তখন এই ঝড়টা তৈরি হতে পারে। লোকাল যেটা হলো সেটা পরিচলনের কারণে শুধুমাত্র তাপমাত্রার কারণে উপরে উঠে গেল হলো, অথবা বায়ুপুঞ্জ, উষ্ণ বায়ুপুঞ্জ পর্বতে, পাহাড়ে বা মালভূমিতে ধাক্কা খাচ্ছে, সেটা উপরে উঠছে এবং বজ্রঝড় তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে ওরোগ্রাফিক। ঠিক যেমন আমরা শৈলতকে বৃষ্টি দেখি, ওরোগ্রাফিক রেন দেখি, পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, সেরকমই ওরোগ্রাফিক থান্ডারস্টর্মও হয়। তো এটা গুরুত্বপূর্ণ, এটা একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে অ্যাডভেকটিভ থান্ডারস্টর্ম। অ্যাডভেকটিভ উষ্ণ বায়ুর পরিবহন বা শীতল বায়ুর পরিবহন, একটার সাথে একটা মিক্সিং, নিম্ন অক্ষাংশে উষ্ণ বায়ুটা যদি অনুভূমিকভাবে প্রবাহিত হয়, এইভাবে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে নিম্ন অক্ষাংশে, অর্থাৎ 0 ডিগ্রির আশপাশে, তখন ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের যে হার সেটা যথেষ্ট বেশি হয় এবং ঢালটা অনেক বেশি থাকে, স্টিফ হয়, অর্থাৎ উষ্ণতাটা খুব দ্রুত কিন্তু এখানে হ্রাস পায়। এবং তখন কি হয়, পরিচলন বায়ু তৈরি করে। তখন পরিচলন বায়ু তৈরি করে অ্যাকচুয়ালি এখানে যেভাবে ফ্রন্ট তৈরি হয়, একটা উষ্ণ বায়ু আসছে একদিকে, একদিকে শীতল বায়ু আসছে, দুটো মুখোমুখি সংঘর্ষ, এবং সেখানে উষ্ণ বায়ু কিন্তু শীতল বায়ুর গা বেয়ে উপর দিকে উঠে যাবে এবং সেখানে ওপরে উঠে যেটা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া, যে বিষয়টা এতক্ষণ যেটা আমরা আগে আলোচনা করলাম, মেঘ তৈরি হয় এবং তার সাথে জলবিন্দু থাকে, সুপার কুল ওয়াটার থাকে, বরফকুচি থাকে, ব্যাপক আকার ধারণ করে মেঘটা এবং সেটা আস্তে আস্তে একটা বজ্রঝড়ে পরিণত হয়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় সেখানে ধীরে ধীরে শুরু হতে পারে এইভাবে। তো এই তিনটে টাইপ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লোকাল থান্ডারস্টর্ম, একটা ওরোগ্রাফিক থান্ডারস্টর্ম, আর একটা অ্যাডভেকটিভ থান্ডারস্টর্ম। কিছুই না, তিনটে পদ্ধতিতে, তিনটে আলাদা আলাদা পদ্ধতিতে নিচেকার গরম বায়ুটা উপরে উঠে মেঘে পরিণত হচ্ছে, তিনটে আলাদা আলাদা পদ্ধতিতে। এটা হচ্ছে তিনটে টাইপ। আর একটা হয় কি, এই যে ফ্রন্ট তৈরি, ফ্রন্টাল থান্ডারস্টর্ম, যখন এইভাবে ফ্রন্ট তৈরি হচ্ছে বা সীমান্ত তৈরি হচ্ছে, একটা উষ্ণ বায়ু আর একটা শীতল বায়ু, এদিক থেকে শীতল বায়ুটা আসছে, এদিক থেকে উষ্ণ বায়ুটা আসছে, উষ্ণ বায়ুটা শীতল বায়ুর গা বেয়ে উপর দিকে উঠে গেল। তো এইটা আমরা আরেকটা নাম দিতে পারি ফ্রন্টাল থান্ডারস্টর্ম। যখন এটা শীতল সীমান্তের কাছে হচ্ছে তখন আমরা বলছি কোল্ড ফ্রন্ট থান্ডারস্টর্ম। আর যখন উষ্ণ সীমান্তে হয় তখন ওয়ার্ম ফ্রন্ট থান্ডারস্টর্ম। ঠিক আছে, কিছুই না, জাস্ট যে জায়গাতে হচ্ছে, যে জায়গার কাছে হচ্ছে সেটাকে সেভাবে নাম দেওয়া হয়েছে। এবার আমরা যদি অক্ষাংশগত অবস্থান নির্ণয় করি যে ঠিক কোন কোন জায়গাতে থান্ডারস্টর্মটা দেখতে পাওয়া যায়, তো সেটা আমরা কীভাবে ব্যাখ্যা করব? আমরা প্রথমে শুরুতেই বলেছি যে উষ্ণতা এবং আর্দ্রতা যেখানে খুব বেশি সেখানেই থান্ডারস্টর্মটা তৈরি হবে। এই দুটোরই খুব প্রয়োজন আছে, ঊর্ধ্বগামী বায়ু উষ্ণতা ছাড়া সম্ভবই নয়। সুতরাং 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের পরে থান্ডারস্টর্ম কিন্তু আমরা দেখতে পাবো না, বা খুব সামান্য পরিমাণে ফ্রন্টাল থান্ডারস্টর্ম সেখানে কিছুটা দুর্বল প্রকৃতির ফ্রন্টাল থান্ডারস্টর্ম হতে পারে। 60 থেকে 70 ডিগ্রি পরে কিন্তু সাধারণত দেখা যায় না। তো নিরক্ষীয় অঞ্চলে
যেখানে উষ্ণতা বেশি, যেখানে আর্দ্রতা অনেক বেশি নিরক্ষীয় অঞ্চলের আশপাশে, সেখানেই কিন্তু এরকম ধরনের থান্ডারস্টর্মটা দেখতে পাওয়া যাবে। তো এই হচ্ছে থান্ডারস্টর্ম। এরপর আমরা চলে আসব টর্নেডোতে। টর্নেডো, আচ্ছা, টর্নেডো সম্পর্কে অনেকেরই জানা আছে কম বেশি, একটু জিজ্ঞাসা করব টর্নেডো কি, বা টর্নেডো সম্পর্কে কি কি ইনফরমেশন আপনাদের জানা আছে একটু বলুন। টর্নেডো কাকে বলবো, বা স্যার এটা টর্নেডো হচ্ছে একটা স্যার ঝড়, দ্রুতগামী ঝড়, দ্রুতগামী ঝড় তো অনেক হয়। যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডোকে টুইস্ট করে। এটা কি শুধু আমেরিকাতেই হয়, আর কোথাও হয় না? এখানে ছবিটা দেখে কি মনে পড়ছে বলুন, আর কি বৈশিষ্ট্য আছে, কি কি ইত্যাদি ইত্যাদি, কতটা কি ইনফরমেশন মনে পড়ছে? আচ্ছা, টর্নেডো হচ্ছে একটা ঘূর্ণিঝড়, এবং যতগুলো ঘূর্ণিঝড় আছে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, সবচেয়ে বেশি গতিসম্পন্ন সেটা হচ্ছে টর্নেডো। ঠিক আছে, এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই দুটোই কিন্তু কোনো কাল্পনিক ছবি নয়, দুটোই একদম বাস্তব চিত্র, বাস্তব ছবি। মেঘ তৈরি হয় কিউমুলোনিম্বাস মেঘ, যেটা খুব কাছাকাছি থাকে, খুব বেশি উঁচুতে নয়, উঁচু মেঘ নয়, খুব কাছাকাছি বিশাল কালো রঙের একটা বিশাল বড় মেঘ, কিউমুলোনিম্বাস যে মেঘ, সেই মেঘ থেকে একটা ফানেলের আকারে বায়ুস্তম্ভ নেমে আসেন নিচে, এবং সেটা ভয়ানক গতিতে ঘুরতে থাকে, গোল গোল ঘুরতে থাকে ভয়ানক গতিতে। এইটাকে বলা হয় টর্নেডো। নিচে থেকে একদম মাটি পর্যন্ত, হাতি সুরের মতো মাটি পর্যন্ত সেটা পৌঁছে যায়, এবং যে জায়গার ওপর দিয়ে এটা যায় সেটাকে ধূলিসাৎ করে দিয়ে যায়, কারণ এর গতিবেগ থাকে 100 থেকে 500 কিলোমিটারের মধ্যে, পার আওয়ার, 100 থেকে 500 কিলোমিটার, ভয়ানক গতি। তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে যে জায়গার, খুব অল্প জায়গার মধ্যে তৈরি হয়, যেটা আগেও বলছিলাম যে যত রকমের শক্তিশালী বায়ুমণ্ডলীয় গোলযোগ আছে সেগুলো অল্প জায়গা জুড়ে হয়, যেগুলোর শক্তি কম সেগুলো বেশি জায়গা জুড়ে হয়। তো টর্নেডো যেহেতু এটা ঘূর্ণায়মান হয়, এটা আমেরিকাতে, যেটা আপনি বলছিলেন যে আমেরিকাতে এটা দেখতে পাওয়া যায় বেশি, হ্যাঁ ঠিকই, এটা আমেরিকাতে বলা হয় টুইস্টার। টর্নেডো আর একটা নাম আমেরিকা যুক্তরাষ্ট্রের টুইস্টার। সাধারণত এটা কয়েক কিলোমিটার এর মধ্যেই থাকে, এর গতিপথ বা দৈর্ঘ্য কত দূর পর্যন্ত এটা যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে কখনো কখনো এটা অনেকটা দূর পর্যন্ত যেতে পারে, যদি এর শক্তি না কমে আসে। আমরা আলোচনা করব কি কি শর্ত থাকে, কেন এটা তৈরি হয়। তো যদি এর শক্তি সরবরাহ অব্যাহত থাকে তাহলে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত হতে পারে, অনেক বড় জায়গা জুড়ে এটা হতে পারে। এখন এই যে ফানেল আকৃতির মেঘের, কিউমুলোনিম্বাস মেঘ থেকে এটা তৈরি হলো, মেঘস্তম্ভটা এটা ওঠানামা করে, হাতির সুরের মতো মনে হয়, এবং তীব্র বর্জ্য ঝড়, প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হতে থাকে, এবং এটা বৃষ্টিপাত হয়, শুধুমাত্র যে ঝড় হয় তা নয়, বৃষ্টিপাতও হয়, এবং প্রচণ্ড গর্জন করতে করতে, এই যে ঘূর্ণায়মান অবস্থা, এটা বাতাসের সাথে সংঘর্ষের ব্যাপার আছে, তার জন্য শব্দ তৈরি হয়, এবং বায়ুতে জলীয় বাষ্পের যে ঘনীভবন সেটা প্রচুর পরিমাণে হয় বলে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়, যেটা যে কোনো বজ্রগর্ভ মেঘের ক্ষেত্রে হয়। এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ছবিতেও দেখতে পাচ্ছি, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এবং বায়ুর যে চাপ সেটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়, প্রচুর নিম্নচাপ হয়ে যায়, 900 মিলিবার এরও কিন্তু কম হতে পারে, যেটা একটা ভয়ানক লো প্রেশার পরিস্থিতি। আমাদের যেটা সমুদ্রপৃষ্ঠে যে বায়ুর চাপ সেটা কত হয়, স্বাভাবিক বায়ুর চাপটা কত হয় বলুন?
স্বাভাবিক বায়ুচাপ কত? স্যার 1013.25। হ্যাঁ, এইটা হচ্ছে স্বাভাবিক চাপ। এখন এতটা নেমে যায়, এর কাছাকাছি হতে পারে বা এরকম ধরনের, যত বেশি নামবে এটা, এরকম নয় যে 900 পর্যন্ত নামলেই তবে হবে, তার আগেও এটা হতে পারে। যত বেশি নামবে, লো প্রেশার যত বেশি তৈরি হবে, তত এর ধ্বংসাত্মক ক্ষমতাটা অনেক বেশি হবে বা তত বেশি শক্তিশালী ঝড়টা দেখতে পাওয়া যাবে। তো প্রচণ্ড তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা না থাকলে লো প্রেশার তৈরি হবে না। তো এই লো প্রেশারটা তৈরি হয় এবং অস্থির অবস্থা, যেটা ইনস্টেবিলিটি, এয়ারটা ইনস্টেবল হয়ে যায়, টেম্পারেচার গ্রেডিয়েন্টটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। মানে বায়ুচাপের যে ঢাল, বায়ুচাপের ঢাল আমরা আগে আলোচনা করেছি, যত বেশি খাড়াই হবে বায়ুচাপের ঢাল, তত বেশি কিন্তু দ্রুতগামী বায়ু তৈরি হবে। তো এখানে সেইগুলো দেখতে পাওয়া যায়। ধ্বংসাত্মক অবস্থা তৈরির জন্য এগুলো যথেষ্ট, এই লো প্রেশার এবং তার সাথে একটা তীক্ষ্ণ চাপ ঢাল। ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় যে জায়গার উপর দিয়ে যায়, কারণ এটা এই যে ঘুরতে থাকে, এই যে ভয়ানক ঘূর্ণি, এটা তৈরির ফলে গুঁড়ো হয়ে যায় সব কিছু, মানে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা এই যে যাচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গার উপর দিয়ে যাবে আর কিছু থাকে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সব কিছু। মেঘ থেকে ফানেল আকারে এরকম নামে, ঘুরতে থাকে, এখানে ধুলোর ঘূর্ণি এবং তার সাথে এই জিনিস হাতির সুরের মতো দেখতে পাওয়া যায়। এবার এর কিছু পর্যায় আছে, পরপর উৎপত্তি থেকে শুরু করে, সেটা আমরা দেখব। তো ঘূর্ণবাতের কেন্দ্রে যেটা আমরা জানলাম যে নিম্নচাপটা খুব বেশি থাকে, ভূমি সংলগ্ন যে বায়ু স্বাভাবিক সেটা আশপাশ থেকে ছুটে আসবে, কারণ এখানে লো প্রেশারের ফলে বায়ুটা উপর দিক ঊর্ধ্বগামী হবে, প্রচণ্ড লো প্রেশার, বায়ু ঊর্ধ্বগামী হবে এবং আশপাশ থেকে বায়ু কিন্তু ছুটে আসতে থাকবে সেই শূন্যস্থান পূরণের জন্য, এবং যথেষ্ট দ্রুত গতিতে। কারণ কি, চাপ ঢালটা অনেক বেশি, বায়ুর চাপ ঢাল অনেক বেশি, দ্রুত গতিতে আশপাশ থেকে বায়ু আসতে থাকবে। এখন বায়ু চাপটা অনেক কমে যাওয়ার কারণে এর ভেতরে যখন বায়ুটা আসবে, বা এই জায়গাতে, যে জায়গাটায় প্রচণ্ড লো প্রেশার আছে, সেই জায়গাতে যখন বায়ুটা আসবে, বায়ুটা কি হবে, বায়ুটা প্রসারিত হয়ে যাবে, আরও বেশি হালকা হবে, আরও বেশি টেম্পারেচার বাড়বে এবং আরও বেশি প্রসারিত হয়ে যাবে। এখন প্রসারিত হওয়ার একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম, যে প্রসারিত হলে কি হয়, বায়ু যদি প্রসারিত হয় তার তাপমাত্রার কি পরিবর্তন হবে বলুন। একটা বায়ু এতটা জায়গা জুড়ে ছিল আর সেটা এতটা জায়গা জুড়ে হয়ে গেল, তাহলে এর টেম্পারেচারে কি পরিবর্তন হবে, বাড়বে নাকি কমবে? খুব সাধারণ বিষয় এটা, বলুন। বাড়বে। টেম্পারেচার বাড়বে, বায়ুটার কথা বলছি আমি, আশপাশ থেকে কোথাও কি হচ্ছে সেটা পরের কথা। একটা বায়ু খুব ছোট জায়গা জুড়ে ছিল, সেই বায়ুর জায়গাটা, বায়ুটা প্রসারিত হয়ে গেল, তাহলে বায়ুর মধ্যে কি পরিবর্তন হবে? গতকাল তো প্রসারিত হলে তো ঠান্ডা হয়ে যায়, মানে বায়ুটা যখনই প্রসারিত কেন হয়ে ঠান্ডা যায়, হবে? সে তো গরম হলেই তো উপরে উঠে যায় বা প্রসারিত হয়ে যায়, মানে এখানে গরম ঠান্ডার কথা পরে আসবে, আমি একটা সাধারণ কন্ডিশন দিলাম যে বায়ুটা প্রসারিত হলো, তার তাপমাত্রার কি পরিবর্তন হবে এবং কেন হবে? বায়ু প্রসারিত হলে তাপমাত্রা বাড়বে। কেন বাড়বে? এই কেনটা না, কারণ হ্যাঁ বল। বাতাসের তাপমাত্রা গ্রহণ করেই সে প্রসারিত হয়ে যায়। না, আমি বাতাসের তাপমাত্রার কথা এখানে আনছি না। দেখুন, এটা এই মেকানিজমটা জানা দরকার, কেন সেটা জানা দরকার। শুধু বাড়ছে কমছে, টেম্পারেচারে আসছে, এই হচ্ছে, এটা শুধু জানলে তো হবে না, তাহলে এই ক্লাইমেটোলজির পুরো পড়াটাই বেকার।
এখানে পুরোটাই কনসেপচুয়াল। যে কোনো বায়ু, আমরা অ্যাডিয়াবেটিক কুলিংয়ের কথা পড়ছিলাম আগের দিন। অ্যাডিয়াবেটিক কুলিং অর্থাৎ একটা বায়ু, সে তার যে টেম্পারেচারই থাক না কেন, সেটা যদি প্রসারিত হয় যদি চাপ হ্রাসের কারণে, চাপটা তার মধ্যে আছে বলেই তো বায়ুর প্রেশারটা আছে বলে সে কম ছিল, প্রসারিত হলো, সে বায়ুটা প্রসারিত হলো কোনো কারণে, তখন সেটা কিন্তু কি হবে, ঠান্ডা হবে। কারণ তার মধ্যেকার যে অণুগুলোর যে ঘনত্ব, সেটা তারা অণুগুলো দূরে ছড়িয়ে গেল। বায়ু কোনো একটা জায়গাতে থাকলে কি হয়, এর মধ্যেকার যে অণুগুলো সেটা অনবরত ছুটে বেড়াতে থাকে এদিক ওদিক। যাই হোক, যখন সেটা প্রেসারে থাকে, চাপে থাকে, তার আয়তন কম থাকে, তখন তার মধ্যে টেম্পারেচারও বেশি থাকে। আর সেটা যখন চাপমুক্ত হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, তার মধ্যে কিন্তু টেম্পারেচার অটোমেটিক তখন টেম্পারেচারটা কমে যাবে। কারণ অণুগুলোর মধ্যেকার দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে, তার মধ্যে চাপটা কমে যাচ্ছে, তাহলে টেম্পারেচারও কিন্তু এখানে কমবে, যেটা অ্যাডিয়াবেটিক কুলিংয়ের কথা আগের দিন বলছিলাম। ঠিক আছে, এখন গ্রহণ করে উষ্ণতা বাড়লো বা এই ঘটনাটা হলো, এটা কিন্তু আমি বলিনি, বা এই ঘটনাটা অন্য ব্যাপার, যে টেম্পারেচার তার মধ্যে এলো সেই কারণে সে প্রসারিত হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখনই একটা বায়ুর প্রসারণ হবে, তার যে স্বাভাবিক নিয়ম সেটা হচ্ছে তার মধ্যেকার তাপমাত্রাটা কমে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। এবার বাইরে থেকে এলো কি না এলো সেটা পরের কথা। এবার এইখানে জিনিসটা কি হচ্ছে, যখনই বাইরেকার একটা বায়ু শূন্যস্থান পূরণের জন্য এখানে আসছে, এবং আসার পরে কি হচ্ছে, সে কিন্তু প্রসারিত হচ্ছে, এখানে এসে ভেতরে ঢুকছে, তা প্রসারিত হচ্ছে, এবং প্রসারিত হওয়ার কারণে এখানে ভেতরে টেম্পারেচার কিন্তু তুলনামূলক কমে যায়। এরকম নয় যে এখানে প্রচণ্ড শীত পড়ে গেল, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, এরকম নয়, কিন্তু তুলনামূলক এর যে টেম্পারেচার সে নিয়ে এসেছিল সেটা কিন্তু এখানে ঠান্ডা হলো, কারণ এখানে প্রচণ্ড আর্দ্রতা বেশি, উষ্ণতাও বেশি, টেম্পারেচার, তাই সে কিন্তু প্রসারিত হবে, টেম্পারেচারটা তুলনামূলক কমবে। এইখানে একটা ঘটনা হচ্ছে, যেই মাত্র টেম্পারেচার কমলো, এর কিন্তু শিশিরাঙ্কে চলে আসার প্রবণতা দেখতে পাওয়া যাবে। শিশিরাঙ্ক মানে কি? ডিউ পয়েন্ট বলুন, শিশিরাঙ্ক কাকে বলে? আমি বলেছি এর আগে, বলুন। এগুলো কিন্তু বেসিক জিনিস ক্লাইমেটোলজির। শিশিরাঙ্ক, কনডেনসেশন, ঘনীভবন, কাকে বলে শিশিরাঙ্ক? এই মেকানিজমটা কিন্তু মনে রাখতেই হবে। একটা বায়ু, তার মধ্যে জলীয় বাষ্প আছে, কম আছে বেশি আছে, যেমন হোক আছে, যে তাপমাত্রায় ওই বায়ুটা 100% আর্দ্রতা তার মধ্যে হয়ে যাচ্ছে, যে তাপমাত্রাতে, কারণ কি তাপমাত্রা যখন কমে একটা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বাড়ে, কারণ তার মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কমে যায়। একটা বায়ু ধরা যাক, এখানে এই বায়ুটা, তার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা ছিল, আমি ধরে নিচ্ছি 60%, অর্থাৎ জলীয় বাষ্প তার মধ্যে আছে এতটা। এবার এইটা যখন ঠান্ডা হচ্ছে বায়ুটা, তাহলে সংকুচিত হবে, তাহলে তার মধ্যেকার যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সেটা কিন্তু কমবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাটা এখানে বেড়ে যাবে 80-90%, এবং একটা সময় তাপমাত্রা কমতে কমতে এটা কিন্তু আপেক্ষিক আর্দ্রতায় হয়ে যাবে 100%, অর্থাৎ বায়ু যতটা জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাটা কিন্তু 100% হয়ে গেল। আর তার মধ্যে জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা নেই, কারণ যত শীতল বায়ু, যত সংকুচিত বায়ু, তার মধ্যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তত কম। জলীয় বাষ্প খেয়াল করুন, জলীয় বাষ্প কিন্তু একই আছে, আগে যা ছিল জলীয় বাষ্প এখনও একই আছে পরিমাণ, কিন্তু যেহেতু বায়ুটা সংকুচিত হয়ে গেছে, তার মধ্যে আর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা নেই,
যেই মাত্র এই 100% আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাচ্ছে যে টেম্পারেচারে, কারণ টেম্পারেচারটা তো কমছে, যে টেম্পারেচারে 100% হয়ে যাচ্ছে আর্দ্রতা, সেই টেম্পারেচারটাকে আমরা বলছি ডিউ পয়েন্ট, শিশিরাঙ্ক। অর্থাৎ এইবার এই বায়ুটা আরও যেই শীতল হতে থাকবে, শিশিরাঙ্ক পার হয়ে যাবে যেই মাত্র, সাথে সাথে কিন্তু অতিরিক্ত যে জলীয় বাষ্প, কারণ 100% পার হয়ে যাচ্ছে, 101, 2, 3, 4, 5 যত যাবে, সেই অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে কি হবে, জলকণায় পরিণত হবে। সেটাকে আমরা বলি কনডেনসেশন। তাহলে কনডেনসেশন হতে গেলে আগে শিশিরাঙ্ক পার হতে হবে, শিশিরাঙ্ক পার হয়ে গেলেই তখন আস্তে আস্তে সেখান থেকে ঘনীভবন হবে। এই জিনিসটা হয় ঘাসের উপরে যখন শিশির জমে, কারণ মাটি থেকে সবচেয়ে বেশি বিকিরণ হয় তাপমাত্রা শীতকালে বা শরতের যখন আসতে থাকে, আস্তে আস্তে বিকিরণ বাড়তে থাকে, টেম্পারেচার অনেক বেশি তাড়াতাড়ি কমে যায়, তখন কি হয়, নিচে ঠান্ডাটা অনেক বেশি, তখন ওই ঘাসের ওপরে বা কোনো কিছুর ওপরে যে ধূলিকণা থাকে, সেই ধূলিকণাটাকে আশ্রয় করে ওই যে টেম্পারেচার কমে গেল, বায়ুর অতিরিক্ত জলীয় বাষ্প সেইটা জলকণায় পরিণত হয়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দিই। ওকে, তাহলে এইটা এবার মেঘেতেও এই সেম ঘটনা ঘটে। মেঘের ক্ষেত্রে ওপরে উঠলে ঠান্ডা হয় যখন বায়ুটা, তার মধ্যেকার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, সেটা থেকে আস্তে আস্তে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে গেলে শিশিরাঙ্কে চলে যায়, ঘনীভবন হয় এবং জলকণা বাড়তে বাড়তে মেঘ তৈরি হয়। এবার এইখানে টর্নেডোর ভেতরে এই মেকানিজমটা চলে, কারণ এখানে ঠান্ডা হচ্ছে, আর্দ্রতাপূর্ণ বায়ু আসছে, উষ্ণতাও আছে, কিন্তু এখানে শীতলীকরণের একটা প্রক্রিয়া কিন্তু চলে, যেহেতু বায়ুটা প্রসারিত হয়ে যাচ্ছে। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। কালো মেঘ তৈরি হয়, এই যে কিউমুলোনিম্বাস মেঘটা তৈরি হচ্ছে খুব ভূপৃষ্ঠের কাছে, এর পেছনে কারণটা কি, এই যে শিশিরাঙ্কে নেমে যাওয়ার খুব কম উচ্চতাতেই শিশিরাঙ্কে নেমে যায় এবং মেঘটা খুব কম উচ্চতায় তৈরি হয়। এবার মেঘ সৃষ্টির সময় ভূমি আশপাশে যে সমস্ত ধূলি ময়লা এইসব থাকে সেগুলো টেনে নেয় এবং বায়ুটা ঘূর্ণায়মান হয়ে পড়ে। এই যে দুদিক চারদিক থেকে বায়ুটা আসছে, এই বায়ু আসছে এবং ধীরে ধীরে এটা কিন্তু ঘূর্ণায়মান হয়ে পড়ে, ঘূর্ণি তৈরি হয় বায়ুর মধ্যে এবং এই ধুলো ময়লাগুলো এর সাথে সাথে কিন্তু ঘুরে ঘুরে উঠতে থাকে। বায়ু তো আমরা দেখতে পাই না, বায়ুর সাথে যখন এই ধুলো ময়লাগুলো যোগ হয় তখনই এটা কিন্তু ঘুরতে ঘুরতে পৌঁছে যায় একেবারে মেঘ পর্যন্ত এবং টর্নেডোটা আমরা বলতে পারি ফাইনালি তৈরি হয়ে যায়। এবং ঝড়ের একদম কেন্দ্রে এই যে ঘুরছে, এটা সবচেয়ে বেশি থাকে ঝড়ের কেন্দ্রে, ব্যাপকভাবে ঘুরতে থাকে, অতিরিক্তভাবে ঘুরতে থাকে, বায়ু স্তম্ভ তৈরি হয়ে যায়, আমরা একটা বলতে পারি থামের মতো, একটা স্তম্ভের মতো তৈরি হয়ে যায় এবং এটা চলমান হয়ে পড়ে, একটা জায়গা থেকে অন্য জায়গাতে এটা চলমান হয়ে পড়ে। গতিপথে যাই পড়ুক না কেন সেটা কিন্তু ধুলো আবর্জনা ইভেন কঠিন বস্তু ঘরবাড়ি যাই হোক না কেন সেটা আস্তে আস্তে এটা কিন্তু ওপর দিকে তুলে নেয়, কারণ বায়ুটা তো ঊর্ধ্বগামী, বায়ুটা উঠছে ওপর দিকে, তার সাথে সাথে যা পড়ছে সেটাও কিন্তু ভেঙে চুরে ওপর দিকে উঠে যাচ্ছে। তো এই জিনিসটা হতে থাকে এবং ফানেলটা ভূমিতে যখনই স্পর্শ করছে আমরা বলতে পারি যে টর্নেডো, যে ফুল একটা টর্নেডো, সেটা কিন্তু ফাইনালি আসছে, তৈরি হয়ে যাচ্ছে। তো এই ঘটনা ঘটছে। তো যতক্ষণ না পর্যন্ত যথেষ্ট পরিমাণে শীতল বায়ু টর্নেডোর আশপাশে আসছে, উষ্ণ বায়ুর প্রবেশ বন্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টর্নেডোটা থাকবে। অর্থাৎ যত বেশি এলাকা জুড়ে এই নিম্নচাপটা তৈরি হবে, উষ্ণ বায়ুর পরিমাণ যত বেশি হবে, তত দূর পর্যন্ত আমরা টর্নেডোটাকে কিন্তু দেখতে পাবো যাচ্ছে বা তার এলাকাটা তত দূর পর্যন্ত থাকবে। তাহলে এই ঘটনাটা ঘটে। এবার এর যে ব্যাসার্ধ টর্নেডো, এটা কয়েক মিটার হতে পারে, মাত্র কয়েক মিটার, খুব অল্প জায়গা জুড়ে হতে পারে, অথবা কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা বেশ চওড়া টর্নেডো তৈরি হয়েছে, এটা কিন্তু তুলনামূলক ছোট, কয়েক সেকেন্ডও থাকতে পারে
কয়েক ঘন্টাও থাকতে পারে, ইভেন কয়েক সেকেন্ড থাকলেও সেটা কিন্তু মারাত্মকভাবে ধ্বংসশক্তি তার রয়েছে। হয়েছে এটা আমাদের মাঝে মধ্যেই কিছুদিন আগে শুনবেন বেশ কয়েকটা জায়গাতে টর্নেডো এরকম হয়েছিল, এবং হওয়া মানে কি সেখানে সব কিছু ধ্বংস হয়ে যাবে যতটুকু জায়গা জুড়েই হোক না কেন। 500 কিলোমিটারের কাছে যদি গতি থাকে সেখানে আর কোনো কিছু অস্তিত্ব থাকা সম্ভব নয়। আর এই যে ঘূর্ণনের যে গতি, টর্নেডো এগুনোর গতি তো একটা থাকে কিভাবে এগিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ঘূর্ণনের গতি। এই ঘূর্ণনের গতিও কিন্তু 300 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। দুটোই ভয়ানক, তো এই জিনিস দেখতে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আশা করছি বলতে পারবেন, টর্নেডো তীব্রতা কতটা সেটা মাপার জন্য একটা স্কেল আছে, সেটার নাম কি? স্যার ফুজিতা স্কেল। ফুজিটা স্কেল। ফুজিটা স্কেল সম্পর্কে আর কি জানা আছে? ফুজিটা স্কেল, ফুজিটা স্কেলের যে মাত্রা সেটা হচ্ছে 6টা মাত্রা আছে, F0, F1, F2, 3, 4, 5। F0 হচ্ছে 115 কিলোমিটারের মধ্যে যে গতি থাকে টর্নেডোর, 116 থেকে 180 পর্যন্ত F2, 181 থেকে 253 পর্যন্ত 2, আর 254 থেকে 332 পর্যন্ত 3, 333 থেকে 419, আর 419 এর ওপরে। এইটা হচ্ছে 5টা আলাদা আলাদা মাত্রা। ভয়ানক গতি সম্পন্ন, বোঝাই যাচ্ছে F5 মানে সেটা কি, সেটা অল্পনীয় ক্ষতি হবে। ঘরবাড়ি, মজবুত ঘরবাড়ি যেগুলো হচ্ছে ভিত থেকে তুলে কিছু দূরে নিক্ষেপ করে ঘুরিয়ে দেবে সেটাকে। গাড়ি, বড় গাড়ি, সেটাকে তুলে কয়েক মিটার দূরে, অনেক দূরে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। গাছ চিরে যাবে, উপড়ে যাবে নিচে থেকে, একেবারে ভয়ানক, অবিশ্বাস্য, লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু যদি এই গতি থাকে। এবং এটা কিন্তু শুধু সোজাভাবে যাচ্ছে না, ঘুরতে ঘুরতে যাচ্ছে, সেটা আরও ভয়ানক। এবার যেটা টর্নেডোর বন্টন আমরা বলতে পারি, খুব ঠান্ডা এলাকা ছাড়া যে কোনো জায়গাতে পৃথিবীর হতে পারে, তবে এটা একটা বিরল ঘটনা। টর্নেডো যে খুব ঘন ঘন হয় এটা কিন্তু নয়। অনেক কিছু শর্ত যেটা আমরা দেখলাম, যে ওই পরিমাণ নিম্নচাপ নেমে আসা, বায়ু সরবরাহ বজায় থাকা, উষ্ণ বায়ুর ব্যাপকভাবে চারিদিক থেকে আসা, এই সমস্ত অনেক কিছু শর্ত থাকলে তবেই সেটা তৈরি হয়। একটা বিস্তৃত সমতল অঞ্চল থাকতে হবে। এখন আমেরিকা যুক্তরাষ্ট্রেই সব থেকে বেশি টর্নেডো দেখা যায়, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, গ্রীষ্মকালে অবশ্যই। এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় টর্নেডো অ্যালি। টর্নেডো সহযোগী অঞ্চল। এখন যদি প্রশ্ন হয় তাহলে অন্যান্য জায়গার থেকে এখানেই কেন বেশি হয়, কারণ অতি শক্তিশালী একটা বায়ু সীমান্ত এখানে তৈরি হয়। উষ্ণ আর্দ্র বায়ু ওপরে উঠতে সাহায্য করে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট অনেক বেশি থাকে এখানে। আমেরিকা ছাড়া ব্রিটেনে হয়, জার্মানি, ভারত, বাংলাদেশ, চীন, এসব জায়গাতেও টর্নেডো সংঘটন সংখ্যা কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক বেশি। এখন এই ফুজিটা স্কেল ছাড়াও আমরা 3টে টাইপের টর্নেডো ভাগ করতে পারি, দুর্বল, মাঝারি শক্তিশালী এবং ধ্বংসাত্মক, এরকম আমরা ভাগ করতে পারি। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই যে টর্নেডো, এর কি ফোরকাস্টিং সম্ভব, আগে থেকে বলা সম্ভব? এখন টর্নেডো যেমন ক্ষণস্থায়ী হয়, খুব বেশি স্থায়ী হয় না, এটাকে প্রেডিক্ট করাও কিন্তু
খুব কঠিন, প্রায় অসম্ভব, আগে থেকে বোঝা যায় না। এবার কিছু রেডার, আধুনিক যন্ত্রপাতি, সেইগুলো সাহায্যে বর্তমানে কিছুটা বলা যেতে পারে যে টর্নেডো আসছে। তবে সেটা কিন্তু সময় খুব বেশি পাওয়া যায় না, তার যে প্রস্তুতির সময়, সেটা থেকে বাঁচার প্রস্তুতির সময়, সেটা কিন্তু খুব অল্প সময় থাকে, যে কারণে এটা বলা যায় না। আমরা শুধুমাত্র সংগঠন অঞ্চলগুলোকে ট্র্যাক করতে পারি যে এইখানে এইখানে বেশি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা বড় সমভূমি অঞ্চল, সেখানে ব্যাপক ঘন ঘন টর্নেডো উৎপত্তি হয়। বছরে প্রায় 700-রও বেশি টর্নেডো দেখতে পাওয়া যায়, ছোট বড় নানা রকমের। তো এই হচ্ছে টর্নেডো, এটা। আর আমরা একটু জানবো শিলাবৃষ্টি, হেলস্টর্ম। বজ্রঝড়ের সাথে দেখা যায়, আমরা আলোচনা করলাম একটু আগে হেল, কিন্তু হেলস্টর্ম কখন হয়? এটা অতি শীতল যে জলবিন্দু, সুপার কুল্ড ওয়াটার, তারা যদি নিচে পড়ার সময়, মেঘের মধ্যে দিয়ে পড়ার সময় একসাথে জুড়ে যায়, অথবা একটা কিউমুলোনিম্বাস মেঘ, ঝঞ্ঝা মেঘ, তার মধ্যেই কিন্তু একটা স্তরে স্তরে একটার সাথে একটা লেগে গিয়ে গলফ খেলার বলের মতো যথেষ্ট বড় হেলস্টর্ম বা শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায়। এখন যেটা একটু আগে আলোচনা করছিলাম, ঊর্ধ্বগামী বায়ুর গতি যদি বেশি হয়, তখন হেলস্টর্ম তার যে গতি, শিলার পড়ার যে গতি, সেটা কিছুটা মন্দীভূত হয়ে যায়, সেটা কিছুটা কমে যায়। ঊর্ধ্বগামী বায়ুর গতি যদি কম হয়, তাহলে কিন্তু এরা ভয়ানক বেগে নিচে পড়তে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। এবং যদি ঋতুর কথা বলা হয়, তাহলে এটা উষ্ণ ঋতুতেই কিন্তু সীমাবদ্ধ, কারণ অতি শক্তিশালী একটা পরিচলন বৃষ্টি এখানে দেখতে পাওয়া যায়, বা ঊর্ধ্বগামী বায়ু স্রোত এর সাথে কিন্তু এর কানেকশন আছে। ঊর্ধ্বগামী বায়ু স্রোত না থাকলে এই এই ধরনের শিলাবৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যায় না। সাধারণত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় এই ক্ষুদ্রাকার শিলাবৃষ্টি, অর্থাৎ এর যে ব্যাস সেটা অনেক ছোট ছোট হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট, কিন্তু এটাই অনেক বড় হয়ে যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে যখন হয়, তখন কিন্তু এটা বড় হয়। বজ্রঝড় ক্রান্তীয় অঞ্চলে বেশি হয়, কিন্তু যখন এই হেলস্টর্ম হয়, শিলাবৃষ্টি যখন হয়, শিলাবৃষ্টি বড় ধরনের, সেটা কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি দেখা যায়। এই বৈপরীত্যটা মনে রাখবেন, এটা একটা এক্সেপশনাল। সাধারণ অবস্থায় এটা না জানলে, অপশানে দেখলে মনে হতে পারে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে কেন বড় তৈরি হবে, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলেই এর আকারটা বড় হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলের, গবাদি পশু মারা যেতে পারে, আরও অনেক ক্ষয়ক্ষতি স্বাভাবিক বোঝাই যাচ্ছে। যদি গতিতে, খুব বেশি গতিতে এটা পড়ে, তাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বজ্রঝড়ের সাথে কিন্তু এর কানেকশান আছে। যেখানেই বজ্রঝড় হবে, বজ্রঝড়ে যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তার সাথে শিলাবৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে আধুনিক আবহবিজ্ঞানী, সেখানে কি এই ধরনের শিলাবৃষ্টিকে অনুধাবন করে সেটাকে বন্ধ করা যেতে পারে? এটা কিন্তু করা যায়। যদি এরকম শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রঝড়ের বড় মেঘ তৈরি হয়েছে সেটা দেখা যায়, এবং সেটা বিমানের সাহায্যে মেঘের মধ্যে যদি কিছু হাইড্রোস্কোপিক নিউক্লি ছড়িয়ে দেওয়া যায়। হাইড্রোস্কোপিক নিউক্লি কি, এটা আমি বলেছি অনেকবার, বলুন। স্যার ওই বাতাসে যে ভেসে বেড়ায় যে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, তারপরে ফুলের পরাগরেণু, জলীয়বাষ্প, এইগুলোকে একসঙ্গে জলাকর্ষী কণা বা হাইগ্রোস্কোপিক নিউক্লি আর বলা হয়। ফ্রিজিং নিউক্লি কাকে বলে? কি স্যার, বুঝলাম না। একটা হাইড্রোস্কোপিক নিউক্লি আর একটা হচ্ছে ফ্রিজিং নিউক্লি।
ফ্রিজিং নিউক্লি কাকে বলে? দেখুন, হাইড্রোস্কোপিক নিউক্লি, এটা বরফের না হ্যাঁ পেয়ে হ্যাঁ, যে যে ধূলিকণাটাকে আশ্রয় করে জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হলো সেইটাকে বলা হচ্ছে হাইড্রোস্কোপিক নিউক্লি। আর যেটাতে বরফ কণাতে পরিণত হয়, যে ধূলিকণাটাকে আশ্রয় করে বরফ কণাতে পরিণত হয়, সেই ধূলিকণাকে বলা হচ্ছে ফ্রিজিং নিউক্লি। যাই হোক, তো এই হাইড্রোস্কোপিক নিউক্লি বিভিন্ন, সাধারণত কী করা হয়, সিলভার আয়োডাইড স্প্রে করা হয় বৃষ্টি ঘটানোর জন্য। তো এটা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়, মেঘে ঘনীভবনটা অনেক বেশি ফাস্ট হয়। কারণ অনেক সময় সুপার কুলড ওয়াটার থাকে, সুপার কুলড ওয়াটার যদি খুব বেশি পরিষ্কার হয় আশপাশের মানে অঞ্চলটা, তাহলে কিন্তু ঘনীভবন হবে না। এই হাইড্রোস্কোপিক নিউক্লিয়ার ফ্রিজিং নিউক্লি যদি না থাকে, তাহলে ওই সুপার কুলড ওয়াটার থেকে যাবে, সেখান থেকে কিন্তু আর ঘনীভবন হবে না, জলকণায় পরিণত হবে না, বরফ কণাতেও পরিণত হবে না, ধুলোবালিরও প্রয়োজন আছে। তো সেইটা ছড়িয়ে দেওয়া হলো, তাহলে ঘনীভবনটা অনেক বেশি দ্রুততর হয়ে যাবে। তখন কি হবে, জলবিন্দু তৈরি হয়ে যাবে, বরফটা ডাইরেক্ট তৈরি হতে চট করে ফ্রিজিং নিউক্লি সেটা হতে পারবে না। হাইড্রোস্কোপিক নিউক্লি জল তৈরি করে দেবে বরফ তৈরি করার আগেই, অনেক বেশিক্ষণ স্টে করলে সেটা বরফে পরিণত হবে। কিন্তু দ্রুত হাইড্রোস্কোপিক নিউক্লি যদি ছড়িয়ে দেওয়া যায় মেঘের মধ্যে, তাহলে সেটা জলকণায় থেকে যাবে এবং কি হবে, সেটা বরফ তৈরির আগেই বৃষ্টি হয়ে নিচে নেমে আসবে, শিলাবৃষ্টিটা হবে না। তো এটা কিন্তু করা হয় ক্লাউড সিডিং বা এই ধরনের, বর্তমানে প্রচুর এটা ঘটানো হচ্ছে। সিলভার আয়োডাইড স্প্রে করে দেওয়া হয় মেঘের উপরে। সিলভার আয়োডাইড স্প্রে করে দিলে কি হয়, মেঘ থেকে বৃষ্টি, মানে ধরা যাক কোথাও খরা হচ্ছে, সেখানে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো এই মেঘের উপর সিলভার আয়োডাইড স্প্রে করে দিলে এটা দ্রুত ঘনীভূত হয়ে বড় আকারে মেঘ তৈরি হবে। এবং যেটা শর্ত যে একটা পর্যায়ে যখন বড় মেঘ তৈরি হবে, সেটা মাধ্যাকর্ষণের টানে নিচে থেকে নামতে থাকবে, বৃষ্টি হবে। তো এটা ঘটানো হয়। ওকে, কিন্তু খরচ সাপেক্ষ ব্যাপার। তাহলে আজকে আমরা এই তিনটে, থান্ডারস্টর্ম, হেলস্টর্ম এবং তার সাথে টর্নেডো, এই তিনটে গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় গোলযোগ সম্পর্কে জানলাম। আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে। তাহলে পরের দিন কি করা যায়? নেক্সট দিন ওই ক্লাইমেটোলজির আরও পরের যে দিন ছোট ছোট কনসেপ্টগুলো আছে, অনেক কনসেপ্ট আছে। ক্লাইমেটোলজি পুরোটাই কনসেপচুয়াল। আমি তো বলছি, আমি ক্লাসের মধ্যে এর আগেও বহুবার বলেছি এই টপিকগুলো নিয়ে, কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তরগুলো পাওয়া যাচ্ছে না। আমি আরেকবার সব যতগুলো আছে, মানে কনসেপচুয়াল যেগুলো আছে ছোট ছোট, সেগুলো আমি প্রত্যেকটা আলোচনা করব। প্রায় 100টারও বেশি এরকম জিনিস আছে যেখানে। আর ক্লাইমেটোলজি মানেই হচ্ছে পুরো কনসেপচুয়াল ব্যাপার, এখানে কোনো মুখস্থ খুব বেশি নেই, আছে কিছু পরিমাণ ইনফরমেশান আছে, কিন্তু বেশিরভাগই কনসেপচুয়াল। কনসেপ্টটা আর সুবিধা হচ্ছে কি, একবার বুঝে গেলে সেটা আর বারবার পড়া দরকার হবে না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।